জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। দোস্ত, আজকে আবারও মানচিত্র চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে জিজ্ঞাসাবাদের নামে ডিবিতে কেন সাংবাদিক আনিস আলমগীর। মঞ্জুরুল আলম পান্না। দোস্ত, বাংলাদেশে হচ্ছেটা কি? বাংলাদেশে হচ্ছেটা কি বাংলাদেশে তো বর্তমান সময় বাকরুদ্ধকার একটা শাসন চলছে। বাংলাদেশে কেউ কখনোই বর্তমান সময় মুখ খুলে কথা বলতে পারছে না। বাংলাদেশের সাংবাদিকদের রুদ্র কণ্ঠ চেপে ধরা হচ্ছে কেন? শ্বাসনালী চেপে ধরা হচ্ছে কেন? এখানে যে টাইটেলটা আমরা পড়লাম, জানতে পারলাম যে জিজ্ঞাসাবাদের নামে ডিবিতে কেন সাংবাদিক আনিস আলমগীর। সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছে। ডিবি পুলিশ সাংবাদিক আনিস আলমগীরকে তুলে নিয়ে গিয়েছে। কেন তুলে নিয়ে গিয়েছে? কিসের জন্য? কি অপরাধ এই সাংবাদিকের? সে সমস্ত বিষয় জানতে পারবো আজকের এই ভিডিওটি দেখার পর। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। আর অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। দর্শক, আপনাদের অনেকেই নিশ্চিতভাবে জানেন না যে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, আনিস ভাইকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যার কিছু পরেই তাকে ডিবির সদস্যরা নিয়ে যান। তিনি নিয়মিত জিম করেন, আপনারা জানেন। যেখানে জিম করেন সেখান থেকে আমি যতদূর জানতে পেরেছি তাকে নিয়ে যাওয়া হয়, এবং যতক্ষণে এই ভিডিওটি রেকর্ড করছি ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হয়নি। আমরা নিশ্চিত নই যে তার নামে এখনো পর্যন্ত কোনো মামলা দেওয়া হয়েছে কিনা। মামলার কথা এই কারণেই বলছি যে যেহেতু ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, খুব স্বাভাবিক মামলাটা দেওয়াই স্বাভাবিক। কী সে মামলা দেবে, কোন আইন মামলা দেবে আমরা জানি না। যদি দিয়ে থাকে আবার ছেড়েও দিতে পারে। প্রশ্ন হচ্ছে যে যদি কেউ বলে থাকেন, দাবি করে থাকেন না তাকে নর্মাল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য কেন একজন সিনিয়র সাংবাদিককে ডিবি অফিসে নিয়ে যাওয়া হবে? আনিস আলমগীর সাংবাদিকতায় আমার চেয়ে অভিজ্ঞ এবং বেশ সিনিয়র। তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন ছোট ভাই হিসেবে। আমি তাকে যতদূর জানি, এবং আপনারা সবাই নিশ্চিতভাবে জানেন যে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ, এবং যে কোনো বিষয়ে তিনি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। যা বিশ্বাস করেন সেটিই বলেন। কি এমন সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আমরা জানি না। কোনো নির্দিষ্ট অভিযোগ না থাকলেও যে এই দেশে অনেক কিছু হয় তার প্রমাণ তো আপনারা অনেক কিছুতেই পেয়েছেন। সেটা শুধু এই সরকারের আমলে তা নিশ্চয়ই বলবো না, প্রতিটি সরকারের আমলে এগুলো হয়ে আসছে, এবং আমার মনে হয় এই সরকারের সময় আরও বেশি হচ্ছে। আমি যদি নিজের উদাহরণটা দিই, গত 28শে আগস্ট আপনারা জানেন যে 71 মঞ্চের একটি অনুষ্ঠান ছিল, মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ে আলোচনা। সেখানে আমি ইনভাইটেড গেস্ট হিসেবে গিয়েছিলাম, একজন সাংবাদিক হিসেবে গিয়েছিলাম। আমাদের কজনকে আটক করা হলো, তার আগে মব ক্রিয়েট করা হলো। আমি ফোন দিয়েছিলাম পুলিশকে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, অথচ পুলিশ আমাদেরকে
ঠিকই নিয়ে গেল নিরাপত্তা দেওয়ার নাম করে দুপুর 12:30টার দিকে 28শে আগস্ট রাত 10টা পর্যন্ত আমাদেরকে বসিয়ে রেখে পরবর্তীতে মামলা দেওয়া হলো। মামলা দেওয়া হলো কিসে? সন্ত্রাস বিরোধী আইনে। এবং পরবর্তীতে আইনজীবীদের, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আর্গুমেন্টে তুলে ধরা হয় যে সরকার উৎখাতের ষড়যন্ত্রে আমরা নাকি সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নিচ্ছিলাম। নানান ধরনের অভিযোগ তো দাঁড় করাতে সময় লাগে না, তাই না? তো সাংবাদিক আনিস আলমগীরকে যদি জিজ্ঞাসাবাদ করতেই হয়, তিনি যেখানে জিম করছিলেন সেখানে বসেই কিছু জিজ্ঞাসা করলে করতে পারত ডিবি থেকে। কেন ডিবিতে নিয়ে যাওয়া হলো? এবং নিশ্চয়ই এই বিষয়টি এই সময়ে এসে খুব লক্ষ্য করছেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে আমরা হাতে গোনা কিছু মানুষ বেশ সোচ্চার রয়েছি, অন্তত গণমাধ্যমে তাদেরকে নানানভাবে ট্যাগিং করা হচ্ছে। আমি যদি বলি, সাংবাদিক মাসুদ কামাল, গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, আমাকে সহ এরকম বেশ কয়েকজনকে নানানভাবে ট্যাগিং করা হচ্ছে। এবং বিশেষ করে মাসুদ কামাল, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, এম এ আজিজ, আমাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর আগে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে, তার আগে ফ্যাসিস্টের দোসর উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে আমাকে তো দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বানানো হলো। আনিস আলমগীরকেও কি ঠিক একইভাবে একই ধরনের কোনো মামলায় দেওয়া হবে? আমরা জানি না, না জেনে কোনো মন্তব্য করতে চাই না। যেহেতু আমরা তার কোনো খবর পাইনি এখনো পর্যন্ত, নানান ধরনের আশঙ্কা কাজ করতে পারে। আমি যখন খবরটি একটা বিশ্বস্ত মাধ্যমে শুনলাম সন্ধ্যার কিছু পরে যে আনিস ভাইকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমি সরাসরি তার ফোনে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছি, হোয়াটসঅ্যাপে পাচ্ছিলাম না, ডিরেক্ট ফোন দিয়েছি। আনিস ভাই রিসিভ করে শুধুমাত্র 2-3 সেকেন্ডের জন্য রিসিভ করে বললেন যে পান্না আমি ডিবি অফিসে। এরপরে আর কোনো ধরনের যোগাযোগ আমরা আসলে করতে পারছি না। ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সময়টি নাকি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকতার সর্বোৎকৃষ্ট সময়। সাংবাদিকরা নাকি এখন এই মুহূর্তে অবাধ তথ্য প্রবাহ করতে পারছে, অবাধ স্বাধীনতা ভোগ করতে পারছে। এগুলো কি তার নমুনা? এবং আমাকে নিয়ে যেমন নানান ধরনের কন্টেন্ট করা হয়েছে, সরকার পক্ষের বিভিন্ন লোকজন এগুলো করেছে, কন্টেন্ট তৈরি করেছে, ইউটিউবে ফেসবুকে লেখালেখি করেছে যে মঞ্জুর আলম পান্নার সম্পত্তির হিসাব নেওয়া হোক, তিনি রয়ের এজেন্ট কিনা, তাকে আটক করা হোক, অ্যারেস্ট করা হোক। আমাকে তো অ্যারেস্ট করা হয়েছিল এবং নিশ্চয়ই এটুকুও জানেন যে প্রায় 3 মাস সময় আমাকে জেলখানে থাকতে হয়েছে। ঠিক একইভাবে মাসুদ কামাল, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, এম এ আজিজ, মাহবুব কামাল, তাদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ এইভাবে বলাবলি করছেন, নানানভাবে দাবি তুলছেন যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদের কাছ থেকে সম্পত্তির হিসাব নেওয়া হোক, তারা রয়ের এজেন্ট। কি শুরু হয়েছে এগুলা? কতদিন চলবে? ঠিক আওয়ামী লীগের সময়ও আমাদের কিছু মানুষকে, কিছু সাংবাদিককে এভাবে ট্যাগিং করা হয়েছিল বিএনপি জামাতের দালাল হিসেবে, এবং সেই কাজটি এখন বেড়েছে আরও কয়েক গুণ মাত্রায়। ইতিহাসের সর্বোৎকৃষ্ট সময় নাকি এখন সাংবাদিকদের জন্য। আওয়ামী লীগ তো দলীয় সরকার ছিল। আমি এই কারণে বারবার বলার চেষ্টা করছি যে আওয়ামী লীগের চেয়ে কয়েক গুণ মাত্রা এই মুহূর্তে বেড়ে গেছে। তখন অন্তত এরকম দাবি তোলা হয়নি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে কিংবা ফেসবুকে লেখালেখির মাধ্যমে যে আমাদেরকে আটক করা হোক, আমাদের সম্পত্তির হিসাব নেওয়া হোক। এমনকি মবের ভয়ও দেখানো হচ্ছে। মজার কথা হচ্ছে, যারা মবকে প্রশ্রয় দিয়েছেন, যারা মবকে এইভাবে অভিহিত করার চেষ্টা করেছেন যে এগুলো মব নয়, এগুলো
আওয়ামী লীগ সরকারের সময় মানুষের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ, তাদের অনেকে আবার এখন মবের শিকার হচ্ছে। এই উদাহরণটি বাস্তব। এই উদাহরণটি এ কারণেই দিলাম যে আমরা যে যতটুকু করব প্রকৃতি ঠিক ততটুকুই ফিরিয়ে দেয়। এবং এ কথা তো সত্য যে যুগে যুগে সাংবাদিকদের উপর নির্যাতন করে অথবা সাধারণ মানুষের উপরে জুলুম চালিয়ে, নির্যাতন চালিয়ে কোনো সরকার তো রক্ষা পায়নি। প্রত্যেককেই তার পাওনাটা বুঝে নিতে হয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সরকার তো আর 2 মাস 2.5 মাস আছে, তাই না? প্রশ্নটা হচ্ছে এই যে সত্যি সত্যিই যদি নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে থাকে, তাহলে সরকার এতটা অ্যাগ্রেসিভ হবে কেন? সরকারের প্রশাসন এতটা আক্রমণাত্মক হবে কেন সাংবাদিকদের উপরে? তাদের তো এটুকু মনে করা উচিত যে আমরা ভাই মানে একটু সহজ সরলভাবে একটু শান্তিপ্রিয় পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে একটা নির্বাচন দিয়ে চলে যাই। সমালোচনা তো সবাই করতেই পারে, সমালোচনা করুক, আমরা শুনলাম না। যেটুকু গঠনমূলক সমালোচনা সেটুকু আমরা কানে নিলাম। কিন্তু এই ধরনের রাষ্ট্রীয় খড়গ, রাষ্ট্রযন্ত্রের খড়গ কেন নেমে আসবে সাংবাদিকদের উপরে? আমরা আশা করছি সাংবাদিক আনিস আলমগীরকে খুব সহজেই ছেড়ে দেওয়া হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। দোস্ত, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম, অনেক কিছু জানতে পারলাম। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে বাংলাদেশের ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের নাম করে। কেন নিয়ে গিয়েছে, কিসের মামলা, কিসের হামলা হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে এটা নিশ্চিত আমরা বলতে পারি, বাংলাদেশে বর্তমান সময় আপনি মুখ খুলেছেন তো আপনার উপর মামলা নিশ্চিত। বাংলাদেশে আপনি কথা বলতে পারবেন না। বাংলাদেশে বর্তমান যে সন্ত্রাসী শাসন রয়েছে, বাংলাদেশে কোনোই ব্যক্তি তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারবে না। সোশ্যাল মিডিয়াতে এসে তো বিলকুলই না। তার কারণ, আপনি চায়ের দোকানে কোনো আপনার যে একটা রায় সেটা কিন্তু রাখতে পারবেন না। আপনার যে একটা মতামত সেটাও কিন্তু আপনি রাখতে পারবেন না। তার কারণ, আপনি চায়ের দোকানেও বসে নিরাপদ নয়। তার কারণ, ওখানে আপনার উপর মব হতে পারে, আপনার উপর হামলা হতে পারে। আপনি যদি আওয়ামী লীগের পক্ষ নিয়ে একটা কথা বলেছেন, তাহলে বুঝতেই পারছেন যে আপনার অবস্থা কি হতে পারে। অপরদিকে এই সাংবাদিক আনিস আলমগীর, ইনি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ। তিনি যুদ্ধকে বিশ্বাস করেন। মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছিল সেটা তিনি বিশ্বাস করেন। কিন্তু বর্তমান সময় যারা শাসনভার গ্রহণ করে বসে আছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনুস ওরফে নুনুস, সে কিন্তু এই মুক্তিযুদ্ধ বিরোধী একজন ব্যক্তি। তার সাথে যারা রয়েছে তারাও এই মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি। এবং বাংলাদেশে যে সমস্ত মেধাবী ছাত্র জনতা রয়েছে তারাও কিন্তু এই মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি। ইনফ্যাক্ট জামায়াত, সে তো সম্পূর্ণ পাকিস্তানপন্থী ব্যক্তি, পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী নয়, বাংলাদেশের স্বাধীনতাপন্থী নয়। তারা কিন্তু সেই খান সেনাদের পক্ষের মানুষ। তারাও এখন জোট বেঁধেছে, তারাও এখন বিভিন্ন সরকারের পদে বসে আছে। অতএব তাদের একটা শক্তি এখন দেখা যাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ যে আফগানিস্তান হবে না সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তার কিন্তু নমুনা আমরা অবশ্যই পাচ্ছি। আগামী দিনে আফগানিস্তান, সিরিয়া এগুলো হতে পারে। তারপর এখানে যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশে কোনো সাংবাদিক বর্তমান সময় নিরাপদ নয়। আর এই সব সাংবাদিকই, এই যে মঞ্জুরুল আলম পান্নাই বলেন, তারপর মাসুদ কামালি বলেন, এরকম যারাই আছে তারা কিন্তু খুব লাফালাফি করছিল যখন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল না, সেই 5 আগস্টের সময়।
তারপর থেকে এরা কিন্তু খুবই সমালোচনা করেছে। হ্যাঁ, স্বৈরাচার স্বৈরাচার করে শেখ হাসিনাকে খুবই ট্যাগ লাগানো হয়েছে। বাংলাদেশের পয়সা নাকি সে বিদেশে পাচার করেছে, মানে প্রচুর পরিমাণে শেখ হাসিনার উপরে যা যা বলার দরকার ছিল সেগুলো কিন্তু বলেছে। কিন্তু বর্তমান সময় এখন বুঝতে পারছে যে এদের ভুল হয়েছে। আওয়ামী লীগই কিন্তু ঠিক ছিল বাংলাদেশের জন্য। আগামী দিনে আরো বুঝতে পারবে, আগামী দিনে এরা আরো বুঝতে পারবে যে বাংলাদেশের জন্য কে বেটার, কে বেটার, কে ঠিক ছিল। এখনই মামলা হামলা কামলা আর মারধর শুরু হয়েছে সাংবাদিকদের উপর। আগামী দিনে এরা তো একদম কোনো কথাই বলতে পারবে না। তার মানে বাংলাদেশে থাকতে হলে মুখে কুলুপেটে রাখতে হবে, কস্টেপ লাগাকে রাখতে হবে। আপনার মুখ দিয়ে সরকার মানে বিরোধী কোনো মন্তব্য হবে না। সরকারের সপক্ষেই কথা বলতে হবে, এই নুনুসের পক্ষে কথা বলতে হবে, রাজাকারদের পক্ষে কথা বলতে হবে, এবং যারা মব করছে তাদের পক্ষে কথা বলতে হবে। ইনফ্যাক্ট বাংলাদেশে যদি থাকতে হয়, বাংলাদেশে যদি বাংলাদেশ সম্পর্কে আলোচনা করতে হয়, তাহলে হামেশা সেই আওয়ামী লীগের আর মুক্তিযুদ্ধের সম্পর্কে কোনো কথা বলা যাবে না। তো বুঝতে পারলাম যে বাংলাদেশের এই আনিস আলমগীর যে সাংবাদিক, এনাকে তুলে নেওয়া হয়েছে, এবং কেন তুলে নেওয়া হয়েছে, কিসের জন্য তুলে নেওয়া হয়েছে সেটা তো এখন আমরা জানতে পারিনি। দেখা যাক আগামী দিনে কি রেজাল্ট আসে। আর বাংলাদেশে মব শুরু হয়ে গেছে, আগামী নির্বাচন নিয়ে আরো শুরু হবে। তবে একটা বিষয় হচ্ছে যে হাদি যে বাংলাদেশে ইউনাইটেড ম্যাপ তৈরি করেছিল, তার পুরস্কার সে পেয়ে গেছে। আগামী দিনে আরো অনেক রয়েছে, তাদেরকে পুরস্কার দেবে, সময়টা আসুক। তো বন্ধুরা, আজকের এই রিয়াকশন ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।